বাইরে তখনও ঘুটঘুটে অন্ধকার। দূরে মরুভূমির শেষ সীমানায় সুবহে সাদিকের রূপালী আলোক রেখা একটু একটু করে ফুটতে শুরু করেছে। আলী চুপচাপ বসে আছে, আর সামনে সেই রহস্যময় লোকটি। লোকটা একবার দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার গল্পটা সেখান থেকেই শুরু, যেখানে আমার জীবনের সব কিছু ওলট পালট হয়ে গেছে। মানুষ নানান রকম পশু পাখি পোষে, কেউ কুকুর, কেউ বেড়াল, কেউ ঘোড়া, কেউ আবার পাখি। আর আমি পুষতাম শিয়াল। শিয়াল? হ্যাঁ, মরুভূমির শিয়াল। একবার মরুদ্যানে ঘুরতে গিয়ে মরুঝড়ের কবলে পড়ি। ভীষণ সে ঝড়। মরুদ্যানের গাছপালার আড়ালে লুকিয়ে কোনোভাবে জীবন রক্ষা করি। ঝড় শেষ হলে ফেরার পথে মরুভূমিতে খুঁজে পাই একটি শিয়ালের বাচ্চা। বাচ্চাটা এতটাই দুর্বল ছিল যে নড়তে পারছিল না, কেবল কুই কুই শব্দ করছিল। আমি তাকে বাড়িতে নিয়ে আসি। তারপর থেকে সে আর আমি অবিচ্ছেদ্য বন্ধু হয়ে যাই। খুব মায়াময় চেহারা আর ডাগর ডাগর আঁখি শিয়াল ছানাটির। বড় হতে হতে একটি সঙ্গী জুটে গেল তার। ওরা শুধু পোষা প্রাণী ছিল না, ওরা ছিল আমার বন্ধু, আমার প্রহরী। আমি যেখানে যেতাম ওরাও আমার সঙ্গে সঙ্গে যেত। খুব দ্রুত ছুটতে পারত, আর বিপদ আসার আগেই টের পেত। একদিন বন্ধুদের সঙ্গে তীর ছোড়া আর ঘোড় সাওয়ারি করে ফিরছিলাম। তখন সন্ধ্যা নেমে এসেছে, চারদিক নির্জন। হঠাৎ দেখি আমার শিয়ালগুলো অস্থির হয়ে উঠেছে। কেন? কি হয়েছে? আমি দূরে তাকিয়ে দেখি একজন মানুষ প্রাণপণে দৌড়াচ্ছে, আর তার পেছনে পেছনে একদল নেকড়ে ছুটছে। আমিও সেদিকেই ঘোড়া ছোটালাম। কিছুটা কাছে গিয়ে বুঝলাম সে একজন নারী, আপাদমস্তক কালো কাপড়ে আবৃত। দৌড়াতে দৌড়াতে প্রায় লুটিয়ে পড়ছে সে। তারপর তারপর কি হলো? আমি দেরি করিনি, ঘোড়া ছুটিয়ে দিলাম সোজা নেকড়েদের দিকে। ঝাঁপিয়ে পড়লাম তীব্র হুঙ্কার আর সাহসে। তীর ছুড়লাম, চিৎকার করলাম। আমার শিয়ালগুলো চিৎকার চেঁচামেচি আর ছোটাছুটি করে ওদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করল। শেষ পর্যন্ত নেকড়েগুলো পালিয়ে গেল, কিন্তু ততক্ষণে আমিও কিছুটা আহত হয়ে গেছি। মেয়েটি ভীষণ ভয় পেয়েছে। আমি মেয়েটিকে আমার ঘোড়ার পিঠে বসিয়ে নিরাপদে তার বাড়ি পৌঁছে দিলাম। পথে যেতে যেতে সে কোনো কথা বলেনি? না, নিজের পরিচয়ও দেয়নি। কিন্তু তার বাড়ির ফটকের সামনে গিয়ে সে যখন বলল এসে গেছি, আমি বিস্মিত হয়ে গেলাম। এটা তো হাম্মাদ শেখের বাড়ি। বলেন কি? এ তো রূপকথার কাহিনীকেও হার মানায়। হ্যাঁ, এত বড় বাড়ি, এত আলিশান প্রাসাদ ওই শহরে আর কারো ছিল না। সে আমাকে ভেতরে নিয়ে ঢুকতেই চারিদিকে হইচই পড়ে গেল। পরিবারের লোকজন আর দাস দাসীর উৎকণ্ঠিত চাহনির জবাবে সে শুধু একটা কথাই বলল, লোকটা আমার জীবন বাঁচিয়েছে। এই কথা বলে সে অন্দরমহলে চলে গেল। মহলের লোকজন এবার আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমার সেবা শুশ্রূষা করল, মেহমানদারিও করল। হাম্মাদ শেখ নিজ হাতে আমাকে বকশিশ দিলেন। বিদায়ের সময় ভালো করে জেনে রাখতেন আমার নাম পরিচয়। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ঠোঁটে হালকা হাসি টেনে বলল, তার কয়েকদিন পর এমন কিছু ঘটল যা আমি স্বপ্নেও ভাবিনি। কি কি হয়েছে তারপরে? হাম্মাদ শেখের বাড়ি থেকে আমার জন্য বিয়ের পয়গাম এলো। সত্যি? হ্যাঁ, বিয়ের পয়গাম। আমাদের বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই খুশিতে আত্মহারা। এই যে আংটিটা দেখছো, এটাই সেই আংটি, আমার বাগদানের আংটি। হাম্মাদ শেখ আমাদের বাড়িতে এসে নিজ হাতে আমাকে এটি পরিয়ে দিয়েছেন। আর আমার আম্মাজান হাম্মাদ শেখের বাড়িতে গিয়ে সুরাইয়ার আঙুলে পরিয়ে দিয়েছিলেন সেই আংটিটি।
যেটি আমরা বাগদাদের বাজার থেকে কিনেছিলাম বহু বাস বিচার করে। মেয়েটির নাম বুঝি সুরাইয়া? আলীর চোখে খুশির ঝিলিক। লোকটা এবার একটু হাসল। তারপর নির্ধারিত হলো বিয়ের দিন। লোকটার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। আসরের নামাজের পরে মসজিদে আমাদের বিয়ে পড়ানো হলো। সব কিছু ঠিকঠাক, আনন্দ, হাসি, দোয়া সবই ছিল। কিন্তু 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 কি? মাগরিবের সময় আমরা কনের বাড়িতে যাব। ঠিক তখনই খবর এলো মেয়েটি নিখোঁজ, হঠাৎ করে উধাও হয়ে গেছে। সেদিনই আমার জীবনে অন্ধকার নেমে আসে। তারপর আমি আর স্থির থাকতে পারিনি। এক শহর থেকে আর এক শহরে ঘুরে বেড়াতে লাগলাম। কোনো লক্ষ্য নেই, কোনো ঠিকানা নেই, শুধু একটাই প্রশ্ন, সে কোথায় গেল? সে কি অন্য কাউকে পছন্দ করত, তার সাথে পালিয়ে গিয়েছে? কিন্তু বিয়েটা সুরাইয়ার আগ্রহী হয়েছে এমনটাই তো জেনেছি। এইভাবে অনেক দিন এক শহর থেকে আর এক শহরে উদ্দেশ্যহীন ছুটে চলা। হঠাৎ একদিন এক অচেনা শহরের বাজারে দেখলাম একজন লোকের আঙুলে একটা আংটি। কেমন আংটি? ঠিক সেই আংটির মতো যেটি আমার আম্মি জান তার আঙুলে পরিয়েছিল। কি বলছেন এটা? তারপর? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে তখন রহস্য আর আগুনের মিশ্র ঝিলিক। ঘরের ভেতর নিস্তব্ধতা, বাইরে ফজরের আজান ভেসে আসছে দূরের মসজিদ থেকে। আলী আর নিজেকে সামলাতে পারল না। তারপর তারপর কি হলো? লোকটাকে ধরেছিলেন? ডাকাত সদস্য মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু কাজটাও তো সহজ ছিল না। লোকটা ছিল খুবই ধূর্ত। বাজারের ভিড়ের মধ্যে এমন ভাবে হাঁটছিল যেন কিছুই হয়নি। তারপর? আমি দূর থেকে তাকে অনুসরণ করতে লাগলাম। সে একবার মশলার দোকানে ঢোকে তো আরেকবার কাপড়ের দোকানে। মাঝে মাঝে পেছন ফিরে তাকায়, যেন নিশ্চিত হওয়ার চেষ্টা করছে কেউ তাকে অনুসরণ করছে কিনা। ঠিক তখনই আমার শিয়াল দুটো অদ্ভুত আচরণ শুরু করলো। কি করছিল ওরা? বারবার আমার জামা টানছিল, যেন বলতে চাইছিল সাবধান। আমি বুঝলাম আশেপাশে নিশ্চয়ই আরো কেউ আছে। তাই তলোয়ারের হাতলে হাত রেখে ধীরে ধীরে এগোলাম। লোকটা হঠাৎ একটা সরু গলির ভেতর ঢুকে গেল। আপনিও ঢুকলেন? হ্যাঁ, কিন্তু গলির ভেতরে ঢুকেই বুঝলাম আমি ফাঁদে পড়ে গেছি। আলীর বুক ধক করে উঠল। চারদিক থেকে কয়েকজন লোক বেরিয়ে এলো। প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা, হাতে ছুরি আর তলোয়ার। ডাকাত? হ্যাঁ, ওরা আমাকে ঘিরে ফেলল। তখনও বুঝিনি এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় মোড়। যাকে অনুসরণ করছিলাম সে হঠাৎ ঘুরে আমার মুখোমুখি হলো। তুমি অনেক দূর চলে এসেছো যুবক, এবার ফিরে যাও। আমি বললাম, আগে বলো ওই আংটি কোথায় পেয়েছো? যে মেয়েটাকে খুঁজছো তাকে পেতে চাইলে অনেক সাহস আর ক্ষমতা থাকতে হবে। তুমি এখনো সেটি অর্জন করতে পারোনি। আমি তরবারি বের করলাম, কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ আমার মাথায় আঘাত করলো। তারপর? জ্ঞান ফিরিলে দেখি আমি মরুভূমির মাঝখানে একটা শিবিরে বন্দী। সেখানেই প্রথম দেখি দস্যু সর্দারকে। কেমন ছিল সে দেখতে? খুব ভয়ঙ্কর। লম্বা দেহ, মুখ ভর্তি দাড়ি, আর তার ডান চোখের উপরে লম্বা একটা কাটা দাগ। সে আমার সামনে এসে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার সাহস আছে, তাই তোমাকে এখনো আমি জীবিত রেখেছি। তোমার মতন সাহসী যুবক আমার প্রয়োজন। তারপর? তারপর সে আমার সামনে একটা প্রস্তাব রাখল। সে বলল,
যদি আমি তাদের দলে যোগ দেই তাহলে হয়তো একদিন সুরাইয়ার খবর জানতে পারবো। আপনি আপনি রাজি হয়ে গেলেন? আমি তখন দিশেহারা, কোনো কাজে মন বসাতে পারছিলাম না, কোথাও গিয়ে স্বস্তিও পাচ্ছিলাম না। সুরাইয়াকে খুঁজে পাওয়াই ছিল আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই রাজি হয়ে গেলাম, কিন্তু একটা কথা তখনও বুঝিনি। কি কথা? সুরাইয়ার নিখোঁজ হওয়ার পেছনে শুধু ডাকাত দল নয়, আরো বড় কেউ জড়িত। কারা জড়িত, কিভাবে জড়িত? 6 মাস ডাকাত দলের সাথে থেকেও ডাকাত সত্তারের মুখ থেকে এ বিষয়ে একটি কথাও বের করতে পারেনি। সুরাইয়ার কথা জানতে চাইলেই তিনি কেবল বলেন, সাহস বাড়াও, শক্তি বাড়াও, এখনো তুমি যোগ্য হয়ে ওঠোনি। একবার লোকটার মনের ভেতরে ঢুকে যদি তার মনের কথা পড়তে পারতাম, জানতে পারতাম কোথায় আছে আমার সুরাইয়া। আলীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ঠিক তখনই বাইরে গাধা দুটো হঠাৎ খুব জোরে জোরে চিৎকার শুরু করলো। লোকটা মুহূর্তেই সজাগ হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, কেউ এসেছে, নিশ্চয়ই কেউ এসেছে। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর উঠোনের মাটিতে ধীরে ধীরে পড়ছে কারো পায়ের শব্দ। লোকটা দ্রুত উঠে দাঁড়ালো, এক লাফে দরজার পাশে গিয়ে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। তার হাত তখন কোমরের চাকুতে। আলী ফিসফিস করে বলল, কে হতে পারে? যদি নগররক্ষী হয় তাহলে বলবে তুমি একাই থাকো এই ঘরে। সাবধান, আমার কথা ভুলেও বলবে না। আলীর বুক ধরফর করছে। পায়ের শব্দটা আরো কাছে এলো। দরজায় কড়া নাড়ার শব্দ। আলী সাহস সঞ্চয় করে দরজার কাছে গেল। কে? বাইরে থেকে ভেসে এলো এক বৃদ্ধের কণ্ঠ। বাবা আলী, আমি করিম চাচা বাবা। ফজরের নামাজে যাচ্ছিলাম, দেখি তোমাদের গাধা দুটো খুব ডাকাডাকি করছে। সব ঠিক আছে তো বাবা? নামাজে যাবা না? আলী স্বস্তির নিঃশ্বাস ফেলল। জি চাচা, সব ঠিক আছে। গাধাগুলো নতুন এসেছে তো, তাই একটু অস্থির। আচ্ছা আচ্ছা, খেয়াল রাখো, সব খেয়াল রাখো। পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল। ঘরের ভেতর কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। লোকটা জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেছে ফজরের নামাজে, আর আলী বের হলো মসজিদের উদ্দেশ্যে। সকাল হতেই আলী গাধা দুটো নিয়ে বাজারের দিকে রওনা দিল। বহুদিন পর আবার গাধাগুলোকে কাজে লাগাতে পেরে তার মনটা ভালো হয়ে গেল। বাজারে পৌঁছাতেই কয়েকজন ব্যবসায়ী তাকে ডেকে নিল। এই ছেলে, মালগুলো গুদাম পর্যন্ত পৌঁছে দিতে পারবে? পারবো চাচা। সারাদিন গাধার পিঠে মালামাল পরিবহন করে ভালোই উপার্জন হলো আলীর। একজন কাঠমিস্ত্রির কাছ থেকে সে পুরনো গাড়ির একজোড়া নতুন চাকা কিনল। আর এক দোকান থেকে কিনল মোটা কাঠ, হাতুড়ি, বাটাল করা, তার কিছু স্ক্রুও নিল অন্য দোকান থেকে। আর নিল শক্ত কয়েক গাছা দড়ি। গাধার গাড়ি তৈরি সব সরঞ্জাম গাধার পিঠে তুলে বাড়ির দিকে রওনা দেবে। ঠিক তখনই কানে এলো আওয়াজটি, জরুরি এলান, একটি জরুরি এলান। বাজারের কোলাহল থেমে গেছে। লোকজন যে যার জায়গা থেকে কান পেতে শুনছে। একজন ঘোষক উচ্চস্বরে ঘোষণা করছে, দুজন ঢোলবাদক তার ঘোষণা শেষে উচ্চ আওয়াজে ঢোলের শব্দ করছে। সম্মানিত নগরবাসী, লক্ষ্য করে শুনুন, গতকালের ডাকাত দলের কয়েকজন সদস্য এখনো শহরের ভেতরেই লুকিয়ে আছে। চারিদিকে গুঞ্জন শুরু হয়ে গেল। ঘোষক আবার চিৎকার শুরু করল, যে ব্যক্তি ডাকাতদের ধরিয়ে দিতে পারবে তাকে নগর প্রধানের পক্ষ থেকে 1000 দিরহাম বকশিশ দেয়া হবে। লোকজন হইচই শুরু করে দিল। 1000 দিরহাম? এত টাকা? ডাকাতগুলোকে খুঁজে বের করতেই হবে। আলীর বুক ধক করে উঠল। তার মনে হলো
চারপাশে সবাই যেন তার দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই পাশের এক লোক বলল, শুনেছি ডাকাতগুলোর একজন আহত হয়েছে, শহর ছাড়তে পারেনি নাকি। আমি হলে আমার ঘর তল্লাশি করতাম। আলীর কপালে ঘাম জমে গেল। সে ধীরে ধীরে নিজের নতুন চশমাটা চোখে পড়ল। তার কানে হাজার রকমের ফিসফিস শব্দ ভেসে আসছে। 1000 দিরহাম পেলে আমার দেনা শোধ হয়ে যাবে। আলী চমকে উঠল। সে অন্যদিকে তাকালো। এবার শুনতে পেল, ডাকাতটা যদি আমার দোকানে লুকিয়ে থাকে? আলী দ্রুত চশমাটা খুলে ফেলল। এগুলো কি কারো মনের কথা, নাকি সত্যি সত্যি কথোপকথন? তার বুক কাঁপছে। বিকেলের দিকে বাড়ির পথে রওনা দিল আলী। কিন্তু সে বুঝতে পারছে না তার বেশি ভয় কিসের, ডাকাতের, নগররক্ষীদের, নাকি কোনো ঘটনার চক্রে পড়ে মিথ্যা বলার কারণে জাদুর চশমার গুণাগুণ নষ্ট হয়ে যাবার। বাড়ি ফিরতে ফিরতে কেবল একটা চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছিল আলীর। ডাকাত সদস্যকে যে কোনোভাবে হোক বাসা থেকে, পারলে শহর থেকে নিরাপদে বের করে দিতে হবে। পরদিন সকাল থেকে আলীদের ছোট বাড়িটা যেন এক অদ্ভুত গোপন কারখানায় পরিণত হল। বাইরে থেকে দেখলে মনে হবে একটা গরিব পরিবারের সাধারণ ঘর, কিন্তু ভেতরে চলছে ভীষণ রকম এক প্রস্তুতি। আলী উঠোনে বসে কাঠ চেরাই করছে, খসখস খসখস খসখস। আর ভেতরের ঘরে বসে রহস্যময় ডাকাত সদস্য ছোট ছোট কাঠের অংশ জোড়া লাগাচ্ছে। কখনো চাকার জন্য আনা লোহার রিংয়ের ওপর কাঠের কাঠামো ঠিক করছে, কখনো পাটাতনে ব্রেক মারছে, কখনো আবার গাধা দুটোর সাথে গাড়ির সংযোগ বাঁশ শক্ত দড়ি দিয়ে বাঁধছে। যে লোকটাকে দেখে প্রথম ভয়ঙ্কর এক ডাকাত মনে হয়েছিল, তাকে এখন একদম অন্যরকম লাগছে। লোকটা কাজ করতে করতে বলল, তুমি খুব দ্রুত শিখে ফেলছো আলী। আলী হাতুড়ি চালাতে চালাতেই বলল, বাবা থাকলে হয়তো আরো আগেই শিখতাম। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে বলল, তোমার বাবাকে খুঁজে বের করার চেষ্টা করবই আমি আলী, কথা দিলাম। আলী এবার কিছু বলল না। টানা 2 দিন আলী ঘর থেকে বের হলো না। দিনে গাড়ি তৈরির কাজ, রাতে পরিকল্পনা। মা কখনো খাবার এনে দিচ্ছেন, কখনো দুশ্চিন্তায় দীর্ঘশ্বাস ফেলছেন। 3য় দিনের বিকেলে গাধার গাড়িটা পুরোপুরি তৈরি হয়ে গেল। দেখতে খুব সুন্দর না হলেও বেশ মজবুত হয়েছে। আলী আনন্দে গাধা দুটোর গলায় হাত বুলিয়ে দিল। গাধা দুটোর সাথে গাড়ি জুড়ে দিয়ে গাড়ির ওপর বসে কিছুক্ষণ চালিয়েও দেখল। দেখতে যেমনই হোক, চলে কিন্তু দারুণ। আজ থেকে তোমরা আর বোঝা বহন করবে না, শুধু গাড়ি টানবে। তোমরা হবে ব্যবসায়ী গাধা। হা 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 হা। লোকটা হেসে উঠল। ইতোমধ্যে ডাকাত সর্দার জেনেছে, মা জেনে গেছেন তার পরিচয়। রাতে 3 জন বসল পরিকল্পনা করতে। মাটির ওপর একটা পুরন কাপড় বিছিয়ে তার উপর কয়েকটা মুদ্রা রাখল ডাকাত সদস্য। আলী বিস্ময়ে বলল, আপনার কাছে এত টাকা ছিল? ডাকাত দলে থেকেছে ঠিকই, কিন্তু সব লুটের মাল সর্দারের হাতে জমা দেয়নি। হারাম টাকা দিয়ে ব্যবসা করা কি ঠিক হবে? লোকটা মাথা নিচু করল, কিছুক্ষণ চুপ থেকে বলল, এই টাকার সবটাই লুটের নয় আম্মাজান, কিছু টাকা আমার নিজের, আর বাকিটা একদিন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। ঘরে নীরবতা নেমে এলো। আমরা কোথায় যাব? লোকটা মাটিতে আঙ্গুল দিয়ে একটা পথ আঁকল। এই যে এখানে, বাব আল বসরা থেকে 7-8 মাইল দক্ষিণ পূর্বে এই যে গ্রাম, এর নাম আবু আল খসিব। প্রাচীনকাল থেকেই এই গ্রাম খেজুরের জন্য বিখ্যাত। এখানকার খেজুরকে বলা হয় কালো সোনা। প্রথমে আমরা এই গ্রামে যাব খেজুর কিনতে, সাথে নিয়ে যাব বাব আল বসরা থেকে খেজুর পাতার বড় বড় ঝুড়ি এবং কিছু শুকনো খাবার, যা আবু আল খাসিবের লোকদের দরকার। আর এখান থেকে 15-16 মাইল দূরের এই যে শহর, এর নাম আজ-জুবায়ের। জুবাইর? হ্যাঁ, ছোট্ট শহর, কিন্তু ব্যবসার জন্য বিখ্যাত। এখানে খেজুর, শুকনো মাছ, কাপড় এসবের চাহিদা আছে। আলী উৎসাহ নিয়ে সামনে ঝুঁকল।
তাহলে আমরা আবু আল খাসিবে বড় বড় ঝুড়ি নিয়ে যাব আর সেখান থেকে খেজুর কিনে আজ জোবাইরে যাব, তাই না? খেজুর, শুকনো রুটি আর কিছু মশলা, কম পুঁজিতে এগুলোতে লাভ বেশি। আলী মুগ্ধ হয়ে শুনছে। লোকটা যেন সত্যি সত্যিই বড় একজন ব্যবসায়ী ছিল এক সময়। পরদিন সকালে গাধার গাড়ি নিয়ে বাজারে গেল আলী। সবাই অবাক হয়ে দেখছে আলীকে। আরে আলীর গাড়ি তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ। ছেলেটা তো দেখি দিনকে দিন বড় ব্যবসায়ী হয়ে যাচ্ছে। আলী লাজুক হেসে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। সে খেজুর পাতার বড় বড় ঝুড়ি কিনল, কিছু শুকনো মাছ আর লবণ কিনল, আর অল্প কিছু মশলা। সবশেষে একটা বড় ত্রিপলও কিনল মাল ঢেকে রাখার জন্য। কিন্তু বাজারে আজও টান টান উত্তেজনা। মাঝে মাঝেই নগররক্ষীরা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। লোকজন ফিসফিস করছে। এই শোনো, ডাকাতটা এখনো এই শহরে আছে নাকি? নিশ্চয়, আমার মনে হয় কারো ঘরে লুকিয়ে আছে। আলী দ্রুত মাথা নিচু করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। সন্ধ্যার আগেই সে সব মালামাল নিয়ে বাড়ি ফিরল। আলীর মা আজ ভালো কিছু রান্না করেছেন। খাবারের সুবাসে মৌ মৌ করছে উঠোন। রাতের খাবার শেষে তিনজন মিলে শেষবারের মতো পরিকল্পনায় বসল। ভোরের আজানের সঙ্গে সঙ্গে নগরীর প্রধান ফটক খুলে দেওয়া হয়। তখন পাহারাও তুলনামূলক কম থাকে। সেই সময়ই বের হতে হবে। লোকটা বলল, ফটক পার হতে পারলেই আমরা নিরাপদ। আলী ধীরে মাথা নাড়ল, কিন্তু তার বুকের ভেতর কেমন অজানা ভয় জমেছে। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। হঠাৎ গাধা দুটো ভীষণ চিৎকার শুরু করল। আলী ধর্মর করে উঠে বসল। লোকটাও এক ঝটকায় দাঁড়িয়ে গেল। কেউ এসেছে। আলী দ্রুত লণ্ঠন হাতে বাইরে বের হল। উঠোনের পরে যে ফটক রয়েছে সেটি আধ খোলা, ঠান্ডা বাতাস ঢুকছে ভেতরে। ঠিক তখনই অন্ধকারের ভেতর একজোড়া ছোট জলজলে আলো দেখা গেল। ঠিক পেছনে আর এক জোড়া। আলী ভয়ে পিছিয়ে এলো। লোকটা দরজার কাছে এসে দাঁড়াতেই হঠাৎ তার চেহারা বদলে গেল। অসম্ভব! পরের মুহূর্তেই অন্ধকার থেকে বেরিয়ে এলো দুটো মরুভূমির শিয়াল। ওরা ছুটে এসে লোকটার গায়ে ঝাঁপিয়ে পড়ল। লোকটা হাঁটু গেড়ে বসে পড়েছে। তার চোখ ভিজে উঠেছে। সাহারা, সাহারা, নাবিল, হে তোরা বেঁচে আছিস? শিয়াল দুটো আনন্দে তার গায়ে গা ঘষে মৃদু শব্দ করতে লাগল। আলী ভয়ে বিস্ময়ে হা হয়ে গেছে। ঠিক তখনই শিয়াল দুটো হঠাৎ অস্থির হয়ে উঠল। ওরা দাঁত বের করে অন্ধকারের দিকে তাকিয়ে গড়গড় শব্দ করতে লাগলো। লোকটার মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে ধীরে কোমরের ছুরিটা বের করল। কেউ আমাদের অনুসরণ করতে করতে এখানে চলে এসেছে। দরজাটার সামান্য ফাঁক করে বাইরে তাকালো আলী। উঠোনের বাইরে অন্ধকারে একটা ছায়া নড়ছে। ভয়ে সে ঢোক গিলল। শেয়াল দুটো দাঁত বের করে গড়গড় শব্দ করছে। লোকটা ফিসফিস করে বলল, এগিয়ে যাও আলী, আমি পেছনে আছি। আলী ধীরে ধীরে ফটকের দিকে এগিয়ে গেল। তার চোখে তখন সতর্ক আগুন। ঠিক তখনই বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, আঘাত করবে না, আমি শত্রু নই। আলী আর লোকটা দুজনেই থমকে গেল। ফটকের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো মাঝ বয়সী এক ব্যক্তি। মাথায় পাগড়ি, কাঁধে ধুলো মাখা চাদর। লোকটা হাত উঁচু করে বলল, আমি শুধু কাজ চাই। ডাকাত সদস্য সন্দেহ ভরা চোখে তাকালো। এই গভীর রাতে? লোকটা মাথা নাড়ল। বাজারে শুনেছি তোমরা ভোরে রওনা দেবে। গাধার গাড়ি নিয়ে দূরের পথে যাবে। পাহারাদার দরকার হবে। আমি এই কাজই করি। সামান্য মজুরির বিনিময়ে সঙ্গে যেতে চাই। আলী অবাক হয়ে বলল, আপনি জানলেন কিভাবে? লোকটা মৃদু হেসে বলল, বাজারে কোনো খবরই লুকিয়ে থাকে না বালক। ডাকাত সদস্য চুপচাপ লোকটার দিকে তাকিয়ে রইল। তার শিয়াল দুটো কিন্তু এখনো অস্থির। একটা শিয়াল ধীরে ধীরে লোকটার চারপাশে ঘুরছে। লোকটা শিয়ালের দিকে তাকিয়ে বলল, ভয় নেই ছোট্ট বন্ধু। অবশেষে আলী বলল, আমাদের সত্যি একজন গাড়িওয়ালা দরকার। আমি তো দূরের রাস্তা ভালো চিনিও না। ভালোই করেছেন এসে।
ডাকাত সদস্য একটু বিরক্ত হয়ে বলল, সে তোমার ইচ্ছে। লোকটাকে উঠোনে ঢুকতে দেওয়া হলো, কিন্তু কেউ জানল না এই মানুষটিও আসলে এক ভয়ঙ্কর খুনি। শহরে বেশ কিছুদিন ধরে আত্মগোপনে আছে। নগরের নিরাপত্তা কড়াকড়ি হয়ে যাওয়ায় এখন শহর ছাড়ার পথ খুঁজছে, আর আলীদের গাড়ি তার জন্য হয়ে গেল সবচেয়ে নিরাপদ সুযোগ। রাত গভীর হলো, গোপনে নতুন পরিকল্পনা করা হলো। ডাকাত সদস্যকে বড় খেজুর পাতার ঝুড়িগুলোর মধ্যে লুকিয়ে রাখা হবে। ওপরে থাকবে শুকনো মাছ, রুটি আর কাপড়। আলী নিচু গলায় বলল, শ্বাস নিতে কষ্ট হবে না তো? ডাকাত দলে কাজ করবার সময় এর চেয়েও খারাপ জায়গায় লুকিয়েছি। শিয়াল দুটোর কি হবে? ও দুটো নিজের মতন করে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়িকে অনুসরণ করে ঠিক ঠিক চলে আসবে। ওদের নিয়ে চিন্তা করতে হবে না। রাতের শেষ প্রহর। আলী একা বসে আছে উঠোনে, তার হাতে সেই জাদুর চশমা। আজ চশমাটা পাওয়ার ৫ম দিন। ৫ দিন ধরে সে একটাও মিথ্যে বলেনি। আর মাত্র 2 দিন। আলী আকাশের দিকে তাকালো। আমি কি পারবো? তার বুকের মধ্যে অদ্ভুত ভয় জমেছে, কারণ সে জানে আগামী 2 দিনে এমন সব পরিস্থিতি আসবে যেখানে সত্য বললে বিপদ আর মিথ্যা বললে জাদুর চশমার শক্তি নষ্ট। সে আস্তে করে চশমাটা চোখে পড়ল। চারদিক নিস্তব্ধ, কিন্তু হঠাৎ যেন ফিসফিস শব্দ ভেসে এলো। সত্য সবচেয়ে কঠিন বোঝা। আলী চমকে উঠে চশমা দ্রুত খুলে ফেলল। দূরে ফজরের আজান শুরু হলো। আসসালাতু খায়রুম মিনান নাওম। নগরের ভেতর ধীরে ধীরে প্রাণের সঞ্চার হচ্ছে। কিছুক্ষণের মধ্যে জেগে উঠতে শুরু করবে সবাই। আলীর মা দরজার সামনে দাঁড়িয়ে, তার চোখ ভেজা। গাড়িতে মালামাল তোলা শেষ। নতুন লোকটা গাধার লাগাম ধরেছে। ডাকাত সদস্য ইতোমধ্যে ঝুড়ির ভেতর লুকিয়ে পড়েছে, যেটি গাড়ি চালক জানে না। আলী গাড়িতে উঠে বসল। মা এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন। আল্লাহ তোমাদের হেফাজত করুন হে প্রিয় বৎস। আলী নিচু গলায় বলল, ফি আমানিল্লাহ আম্মাজান। গাধার গাড়ি ধীরে ধীরে অন্ধকার রাস্তা পেরিয়ে এগুতে লাগল নগরের প্রধান ফটকের দিকে। ফটকের সামনে আজ ভীষণ ভিড়। একটার পর একটা গাড়ি তল্লাশি হচ্ছে। নগরের রক্ষীরা খুব কড়া নজর রাখছে। একজন রক্ষী গাড়ির ভেতর উকি দিচ্ছে, আর একজন বস্তা খুঁচিয়ে দেখছে। আলীর বুক ধরফর করছে। অবশেষে তাদের গাড়ির পালা এলো। একজন রক্ষী জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? নতুন লোকটা দ্রুত উত্তর দিল, আবু আল খাসিবে জনাব, ব্যবসার মাল। রক্ষী মালামাল দেখে মাথা নাড়ল। আচ্ছা, যাও। গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। আলীর বুক থেকে যেন পাথরের পাহাড় নেমে গেল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে বজ্রের মতো চিৎকার শোনা গেল। হেই, দাঁড়াও! গাড়ি থেমে গেল। রক্ষী দৌড়ে এসে নতুন লোকটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, হে তো খুনি কাসিম! মুহূর্তে চারদিক তোলপাড় হয়ে গেল। তরবারি বেরিয়ে এলো খাপ থেকে। রক্ষীরা ঝাঁপিয়ে পড়ে লোকটাকে মাটিতে ফেলে দিল। লোকটা ছটপট করছে। ছাড়ো, আমি কিছু করিনি। রক্ষী ঘুষি মেরে বলল, চুপ, একদম চুপ। 3টা হত্যার আসামি তুই। আলীর বুক কেঁপে উঠল। তারপর আরেক রক্ষী চিৎকার করল, এই, গাড়িটাও জব্দ করো। আলী যেন জমে গেল। গাড়ি জব্দ মানেই ঝুড়ির ভেতরে লুকিয়ে থাকা ডাকাত সদস্য ধরা পড়বে। গাড়িটা মালখানায় পাঠিয়ে দিলে সে হয়তো শ্বাসরুদ্ধ হয়ে মরেও যেতে পারে। রক্ষীরা এবার আলীর দিকে ফিরল। এই ছেলে, গাড়িতে কি কি আছে? আলীর গলা শুকিয়ে গেল। মিথ্যা বলবে নাকি সত্য? তার হাত ধীরে ধীরে চশমার দিকে চলে গেল। আর মাত্র 2 দিন। এক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল আলী। তারপর ধীরে ধীরে মাথা তুলল। খেজুর পাতার ঝুড়ি, শুকনো মাছ, শুকনো রুটি, কাপড় আর মশলা আছে জনাব। আর কি কি আছে? এবার আলী চুপ করে থাকে। ঠিক আছে, গাড়িতে আর কি কি আছে সব আমরা তল্লাশি করে নিব।
প্রহরী মালখানার জিম্মাদারকে ডেকে গাড়িটি মালখানায় ঢুকিয়ে রাখতে বললেন। রক্ষীরা ততক্ষণে কাশিম ডাকাতের হাতে হাত করা পরিয়ে ফেলেছে। আলীকেও আটকে রাখা হলো। তাকে পাঠানো হবে কিশোর সংশোধন কেন্দ্রে। নগর কাজীর এজলাসে শুনানি শেষে মুসলিকা দিয়ে তাকে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আলীর কি পরিণতি হলো, আর খেজুরের ঝুড়িতে ওই লুকিয়ে থাকা ডাকাতিরই বা কি দশা হলো, তা কি তোমরা জানতে চাও? জানতে চাইলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। চশমা জাদুর, চশমা জাদুর, চশমা জাদুর চশমা। আলীর চোখে চশমা দেখে চিন্তিত কেন হোশমা। চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদুর চশমা।